আমাদের গুরুত্ব কি, তানজিমের দরকারটা কি, ঐক্যতার প্রয়োজনটা কি, বক্তাগণ বক্তব্য দিয়েছেন। আর ওলামায়ে কেরামকে কোনো বয়ান করতে হবে আমি মনে করি না। এরা তো সবাই জানে ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হিসাবে শুধু বরং গ্রেফতার সৃষ্টি করার জন্য কিছু কথা বলতেছে। আসলে বাংলাদেশের দুর্বলতা কোথায়, ইসলামের আজকে দুর্বলতার কোথায়, এইটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। আসলে ইসলাম দুর্বল, কোনো সন্দেহ নেই, ঠিক না? আজকে বাংলাদেশে ইসলামের অবস্থান, আদর্শ, নীতি তো ব্যক্তি পর্যায়ে আছে, রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোনো নীতি আদর্শ আছে নাকি ভাই? কোনো জায়গায় নাই, একেবারেই নাই। অথচ 92% মুসলমানদের দেশে তো কমপক্ষে ইসলামকে সম্মান দেওয়া উচিত ছিল, কানুন কিছু বাস্তবায়ন করা উচিত ছিল, কিন্তু সেগুলি সবগুলি তুলে দিয়েছে এক এক করে। ব্রিটিশ পর্যন্ত যে আইনগুলি মুসলমান থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, আমাদের দেশ সেই আইনগুলি মুসলমান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তালাকের ব্যাপারে ব্রিটিশ পর্যন্ত ওলামায়ে কেরামের ফতোয়ার উপরে সিদ্ধান্ত গ্রহণ করত, কিন্তু এখন কিন্তু তালাকের ব্যাপারেও ওলামায়ে কেরামের সিদ্ধান্ত কোর্ট গ্রহণ করে না। নেকার ব্যাপারে, বিবাহের ব্যাপারে ব্রিটিশ পর্যন্ত মুসলিম পারিবারিক আইনকে প্রাধান্য দিয়েছিল, কিন্তু এখন কি আপনি নেকার ব্যাপারে 16 বছরের মেয়ে কি বিবাহ দিতে পারবেন? ওলামায়ে কেরাম কি বলেন? আপনারা সবাই আলেম, আপনার 16 বছরের মেয়ে কি বিবাহ দেওয়া ইসলাম জায়েজ রাখছে কি রাখে নাই? আপনি কি পারবেন? 18 বছর ছেলে কি বিবাহ করা ইসলাম জায়েজ রাখছে কি রাখে নাই? আপনি কি পারবেন? কেন পারতেছেন না? আপনি কি একদিনও চিন্তা করছেন? সবাই তো নামাজ পড়ি, সবাই রোজা রাখি, সবাই কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা, নিজেদেরকে অনেক দিনদার মনে করি, অনেক বড় বড় দিনদার মনে করি, অথচ ইসলাম যেটাকে সুযোগ দিয়েছিল সেইটাকে বন্ধ করেছে সরকার, আমাদের কানুন। অথচ আমাদের মাথার মধ্যে কোনো ব্যথাই নাই, কোনো চিন্তাই নাই। আমরা বেদাত বেদাত নিয়ে আলোচনা করি, বিভিন্ন বেদাত। আচ্ছা, বেদাত বলতে কি বলি, কি বুঝি? যা শরিয়াতে নাই সেইটাকে সংযোজন করা, যা শরিয়াতে আছে সেইটাকে বিয়োজন করা, নাকি বললাম? আমরা বেদাত বলতে মনে করি শুধু কি সংযোজন করা। আসলে বেদাত কি জিনিস? যা শরিয়াতের মধ্যে নাই এরকম নতুন কিছু আবিষ্কার করা, আর যা ছিল তা বাদ দেয়া, এটা তো বেদাত। তাহলে আজকে বেদাত করতেছে গোটা রাষ্ট্র, অথচ এই বেদাতের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নেই, কোনো কথা নেই। শরিয়াতকে ডাইরেক্ট অমান্য করছে রাষ্ট্র, কোনো কথা কার মধ্যে আছে? চিন্তাই নাই, ভাবনাই নাই। কেন যে নাই তাও আমি জানি না, কেন যে মাথার মধ্যে আসে না তাও আমার বুঝে আসে না। দেখেন, আল্লাহ পাক প্রথমেই ওহী নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অথচ আজকে রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষাকে উৎখাত করার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। শুধু ব্যবস্থাই গ্রহণ করে নাই, আপনারা জানেন তো অবশ্যই, শিক্ষাঙ্গনে যেন একজন মুসলমান সন্তান তৈয়ার হতে না পারে, মুসলমানের মেজাজ না থাকে, সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। শুধু কি তাই? আপনার মেয়ে স্কুলে যাবে, তাকে ড্যান্স দিতেই হবে বাধ্যতামূলক। আপনি কি জানেন বর্তমান পড়াশোনার অবস্থাটা কি? অনেকেই জানি না, কেন খবর নেই তো, রাষ্ট্রের খবর নেওয়া তো নাজায়েজ। আলেমরা তো রাষ্ট্রের খবর নেওয়া নাজায়েজ, এগুলো বদ্দিনই, এগুলি তো দিনদারি না। আমি জানি না আপনাদের পড়াশোনা মেজাজের অবস্থা কি, কালচারের অবস্থা কি, ফেকেরের অবস্থা কি। আজকে বর্তমানে পড়াশোনা শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে একেবারে 6ষ্ঠ থেকে শুরু করে 10 পর্যন্ত শিল্প এবং সংস্কৃতি বইয়ের মধ্যে যা কিছু দেয়া হয়েছে, যে 6ষ্ঠ থেকে 10 পর্যন্ত একটা মেয়ে বা ছেলে পড়াশোনা করে সে আর মুসলমান থাকতে পারে না, থাকতে পারবে না। যতগুলি সেটা আর্টিকেল দেওয়া হয়েছে, যতগুলি প্রোগ্রাম ঐক্যবদ্ধভাবে সেখানে করা হয়েছে, সবগুলির পিছনে পুরুষ এবং মহিলা। যেমন একজন একজনকে সাহায্য করবে, সেখানে কে? পুরুষ এবং মহিলা।
একজন একজনকে বন্ধু বানাবে, শুধু পুরুষ মহিলা মুসলমানই নয়, ওখানে দেখবেন গল্পের মধ্যে বন্ধু এবং বান্ধবী, এর মধ্যে প্রত্যেকটা বন্ধু দেখানো হয়েছে হিন্দুদেরকে, আর প্রত্যেকটা বান্ধবী দেখানো হয়েছে মুসলিম মেয়েদেরকে এই বর্তমান বইয়ের মধ্যে। যেমন কৃষ্ণ তার বন্ধুকে আয়েশা, বুঝাতে পারি নেই। দীপক তার বন্ধুকে ফাতেমা, তার বান্ধবীকে ফাতেমা, এইভাবে দেখানো হয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন আজকে শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে গায়ে হলুদে কিভাবে ড্যান্স করতে হবে, কোন ড্যান্স কোন গোত্রের কোন এলাকার গ্রহণ করতে হবে, কর্ণাটকের ড্যান্সের অবস্থাটা কি, ইউপি ড্যান্সের অবস্থাটা কি, ক্যালকাটার ড্যান্সের অবস্থা কি, অঙ্গ ভঙ্গি কিভাবে করতে হবে, মাথা কিভাবে নাড়াতে হবে, শরীর কিভাবে ঝাঁকাতে হবে, কোমর কিভাবে ঢুলাতে হবে, এগুলো থিওরিক্যাল বললে হবে না। থিওরিক্যাল বললে হবে না, আবার বাস্তবে দেখাতে হবে তার ড্যান্স ঠিক হচ্ছে কি হয় নেই। এই পড়া বর্তমানে শিক্ষাঙ্গনে পড়ানো হচ্ছে। ট্রান্সজেন্ডার নিয়ে আমরা আলোচনা করেছি। ট্রান্সজেন্ডার বাদ দিতে বাধ্য হয়েছে সে শরীফা, কিন্তু বর্তমান সিলেবাস এমন পরিকল্পিতভাবে সাজানো হয়েছে, শুরুর থেকে শেষ পর্যন্ত এমন কোনো লাইন নাই যে লাইনের মধ্যে ইসলামের খেলাফ কোনো কথা বলা হয়নি। বর্তমান শিক্ষা সিলেবাসটাকে আমরা কিভাবে বলতে পারি, যদি প্রশ্ন করি, আমি যদি প্রশ্ন করি ময়লার কোন অংশ খারাপ, যদি প্রশ্ন করি ময়লার কোন অংশটুকু খারাপ, আপনি কি জবাব দিবেন? হ্যাঁ, ঠিক বর্তমান শিক্ষা সিলেবাসটাকে যদি বলেন কোন বইটা খারাপ, না, সব লাইনই খারাপ, সব অংশই খারাপ। কিন্তু ওলামায়ে কেরামের কোনো প্রতিবাদ নেই, কোনো আলোচনা নেই, সেই কোনো আন্দোলন নেই। আমি মাদ্রাসায় কত ছেলেরা পড়াশোনা করি, কাফিয়ায় কত ছেলেরা পরীক্ষা দেব, অথচ মেট্রিকের মধ্যে কত ছাত্রছাত্রী পরীক্ষা দেয় জানেন? 22 লক্ষ, 27 লক্ষ, 30 লক্ষ শিক্ষক মানে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা। এরাই একদিন কি হবে? ম্যাজিস্ট্রেট হবে, এরাই কি হবে? ডিসি হবে, এরাই কি হবে? এসপি হবে, এরাই কি হবে? বিচারক হবে। যখন বিচারের মঞ্চে বসে ওরা শিক্ষা পেয়েছে, সহশিক্ষা, মানব শিক্ষা বুঝেন? কোনো ধর্ম নাই, আমরা সবাই মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, ব্যাস। এখানে আবার ভেদাভেদটা কি? যেমন ওহদাদুদ্দিন সম্পর্কে রেজাউল আবরার সাহেব আলোচনা করছে। ওহদাদুদ্দিন বুঝেন? সমস্ত দিন এক, যত ধর্ম সব এক। ঠিক ওরা মানব সভ্যতা, ওরা বলতে চায় আমরা মানববাদী। মানববাদী মানে ধর্মবাদী না। কিসের মুসলমান, কিসের হিন্দু, কিসের খ্রিস্টান, সব এক। যখনই আপনি টুপি পরিহত অবস্থায় ওই ম্যাজিস্ট্রেটের কাছে, জজ সাহেবের কাছে বিচারে প্রার্থনা করবেন, তখন সে আপনাকে ভালো বিচার করতে পারবে না, ন্যায় বিচার করতে পারবে না, ওনার মধ্যে মেজাজ খারাপ হবে। আপনি জানেন দেশটাকে কোথায় দিচ্ছে? এ তো শিক্ষা সংস্কৃতি, এরপরে স্বাস্থ্য সুরক্ষার কথা বলতেছি, ইতিহাসের মধ্যে তো আরো মারাত্মক। পুরো মুসলমান ইতিহাসকে গড়বড় করে ফেলছে। আমাদের মুসলমান যোদ্ধা এবং শাসকদেরকে বর্তমান ইতিহাস ডাকাত এবং লুটেরা হিসাবে প্রমাণ করতে চেয়েছে। আপনি চিন্তা করতে পারছেন? যারা এই দেশ আক্রমণ করেছে, এই দেশ শাসন করেছে, এই দেশ বিজয় করেছে, ইসলামের ঝান্ডা তুলেছে, আজকে বর্তমান বাংলাদেশের ইতিহাস তাদেরকে কি বলছে? ডাকাত, এদেরকে খুনি, ধর্ষক। আপনি চিন্তা করতে পারছেন দেশের অবস্থা কোথায়? আপনি এবং আমি কয়জনকে বয়ান করতেছি, কয়জন নসিহত করতেছি, আর আমার ট্যাক্সের টাকা দিয়ে, আমার খাজনার টাকা দিয়ে, আমার ভ্যাটের টাকা দিয়ে বাংলাদেশের শিক্ষাঙ্গন চলতেছে। অথচ আমার পয়সায় আমি মুসলমানদের বিরুদ্ধে আলোচনা করতেছি, শিক্ষা দিচ্ছি। এর চেয়ে বড় কপাল পোড়া জাতি আর কেউ হতে পারে না। কিন্তু কারোর কোনো চিন্তা নেই, কারোর কোনো ভাবনা নেই। সবাই মনে করি আমি খুব ভালো আছি। ভালো তো আছেন, কোনো সন্দেহ নেই। আপনি কি জানেন আপনার মায়ের পায়ের নিচে মাটি নেই? স্পেনের অবস্থা জানেন?
স্পেনের 950 বছর মুসলমানদের শাসন ছিল। খ্রিস্টানরা দখল করার পরে সেখানে একটা মসজিদও বাকি রাখে নেই। তুর্কিস্তানের অবস্থা জানেন, 750 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। কামাল পাশা ক্ষমতা যাওয়ার পরে এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। এমনকি কামাল পাশা বলেছিল, ওলামায়ে কেরাম তোমরা হজে যাও, জাহাজ রেডি। যখন জাহাজে মানুষ ওলামায়ে কেরাম হজে যাইতেছিলেন, সাগরের মধ্যে জাহাজকে ডুবিয়ে দিয়ে সমস্ত ওলামাদের হত্যা করেছে। ইতিহাস আমরা অনেকেই জানি না। সেখানে আজানকে বন্ধ করে দিয়েছিল। কোথায়? তুর্কিস্তান, যেখানে তুরস্ক, যেখানে 750 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। সেই তুরস্কের কথা বলতেছি। সেখানের অবস্থাটা কি? আজান বন্ধ, বোরখা পরা নিষিদ্ধ, মাদ্রাসায় কেউ যেতে পারবে না, সম্পূর্ণ বন্ধ। এমনকি আরবিতে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আরবি হরফকে বন্ধ করে দিয়েছিল এই কামাল পাশা। অত 750 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। এই যে দেখেন না, বারবার একটা স্লোগান উঠে, এক মুখী শিক্ষানীতি চাই। এই কুদরতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করার জন্য তারা পায়তারা করতেছে না। এই কুদরতি খোদার শিক্ষা কমিশন বাস্তবায়ন করতে পারলে একজনের মুসলমান থাকবে, সব নাস্তিক হয়ে যাবে, সব নাস্তিক হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানেরা নাস্তিক হয়ে যাবে। আপনার জানা আছে কিছু? এ তো শিক্ষা সিলেবাসের অবস্থা। এবারে বাংলাদেশের ভূখণ্ডের অবস্থাটা কি? এখন ভূখণ্ডই তো টিকতেছে না, এই রাষ্ট্রই তো থাকবে না, এই দেশই তো থাকবে না। এটা তো সেই সিকিমের মতো লেনদীপ দর্জু, লেনদীপ দর্জু যেরকম সিকিমকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, আজকেও তো সেই অবস্থা চলতেছে। আপনি কি দেখছেন ভারতের সাথে চুক্তির অবস্থাটা কি চলতেছে? কি চুক্তি করেছে? আমাদের দেশের থেকে সেরা করিডোর ব্যবহার করবে, অথচ ভারতের কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারবো না। এটা তো হতে পারে না। আজকে আমাদের প্রাইম মিনিস্টারকে ভারত যেইভাবে সংবর্ধনা দেয়, আমরা লজ্জা পাই, আমরা লজ্জিত, অনেক লজ্জা পাই। একজন প্রাইম মিনিস্টার অন্য দেশে গেলে সেখানে প্রাইম মিনিস্টার তাকে রিসিভ করবে, অথচ আমাদের দেশে প্রাইম মিনিস্টার ভারতে গেলে, প্রাইম মিনিস্টার তো দূরের কথা, একজন ভালো মন্ত্রীও তাকে রিসিভ করার জন্য আসে না। ভালো মন্ত্রীও না, উপমন্ত্রী তাকে রিসিভ করার জন্য আসে, ফুল মন্ত্রীও না। আমরা লজ্জা পাই। এটা গোলামির। লেনদুক দর্জি বলেছিল, যখন আমি স্বাধীন দেশে প্রেসিডেন্ট ছিলাম সিকিমের, তখন ভারত যখন যেতাম আমাকে লাল গালিচা বিছিয়ে তারপর সম্পন্ন দেওয়া হতো। কিন্তু আমি যখন সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছি, তখন ভারতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও সাক্ষাৎ করতে বহু সময় অপেক্ষা করেও সাক্ষাৎ করতে পারতাম না। এই হল গোলামির অবস্থা। আমাদের দেশে প্রাইম মিনিস্টারকে ভারতের লোকেরা, নেতারা পরিকল্পিতভাবে বলছিলেন কি জানেন? মুখ্যমন্ত্রী। কি বলছিলেন? আপনি কি দেখেছেন? আমাদের এই প্রাইম মিনিস্টারকে এক সময় ভারতে যাওয়ার পরে তার মাথার মধ্যে সিঁদুর লেগিয়ে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী কি? মুখ্যমন্ত্রী হল প্রদেশের এক মন্ত্রী, প্রদেশের প্রধান। ভারতের অনেকগুলো প্রদেশ আছে, প্রদেশের প্রধানকে কি বলা হয়? মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে যদি মুখ্যমন্ত্রী বলে, তার মানে কথা বলেন না কেন? বুঝেন? বর্তমান ভারত যেই ম্যাপ প্রকাশ করেছে, সেই ম্যাপের মধ্যে বাংলাদেশকে আলাদা দেখানো হয় নাই। এটা ভারতের অংশ দেখানো হয়েছে, ভারতের অংশ দেখানো হয়েছে। কাজী ডাল মে কুছ কালা হ্যায়, ইয়ে বরাত কা যা হ্যায় তামাশা নেই। কি করতে চান? কি করবেন? আজকে দেখেন কোটা আন্দোলন নিয়ে কি চলতেছে। কোটা আন্দোলন 56% চাকরিজীবী হবে কোটার ভিত্তিতে। এটা সহ্য হয়? এটা হতে পারে? এটা চুক্তি আছে? মেধার দাম কোথায়? এখানে মেধা কোথায়? কোটা। বাবা মুক্তিযোদ্ধা, ছেলেও সেই কোটা, নাতিও কোটা, তারপরেও কোটা। তা বাংলাদেশের জনগণ কোথায় থাকবে? গর্তে থাকবে। তোমরা থাকবে কোঠার মধ্যে, আর জনগণ থাকবে গর্তের মধ্যে। এটা হয়? আজকে আন্দোলন যারা করতেছে তাদের বিরুদ্ধে অলরেডি কেস হয়ে গেছে, হুমকি দুমকি দেওয়া শুরু হয়েছে। আসলে কি জানেন কোটার দ্বারা উদ্দেশ্যটা কি?
কোটার উদ্দেশ্য হলো আওয়ামী লীগের পেটুয়া বাহিনীদেরকে সরকারের মধ্যে ঢুকানো, অন্য কোনো উদ্দেশ্য না, আর কিচ্ছু না। যাই হোক, কত কথা বলবো, সব জায়গায় ঘা। আমাদের ধর্মীয় ভাবেও আজকে ষড়যন্ত্র চলতেছে, রাজনৈতিক ভাবেও ষড়যন্ত্র চলতেছে, দেশের মাটি নিয়েও ষড়যন্ত্র চলতেছে। এই মুহূর্তে ওলামায়ে কেরামের কোনো বিকল্প নেই। ওলামায়ে কেরাম ঐক্য হন, একসাথ হন, একসাথে কাজ করুন। কত বিচ্ছিন্ন থাকবেন? আমার হাতের দিকে তাকান, 5টা আঙ্গুল, যদি ও ভিন্ন থাকে কোনো কিছু করতে পারবো না, অন্য আঙ্গুল ভিন্ন থাকে কিছু করতে পারবো না। 5ও আঙ্গুল ভিন্ন ভিন্ন কাজ করতে পারলে কোনো কাজই হবে না। কিন্তু যখন একসাথ করব, ঠিক আমরা ভিন্ন ভিন্ন থাকবো, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। যখন ঐক্য হব, তখন আমার বিশাল পাওয়ার হয়ে যাব। অ্যাটম বোম বানায় কিভাবে জানেন? অ্যাটম বোম কিভাবে বানায় জানেন? বিচ্ছিন্ন কতগুলি পাওয়ারকে একত্রিত করলেই অ্যাটম বোম হয়ে যায়। বিচ্ছিন্ন কতগুলি পাওয়ারকে একত্রিত করলেই অ্যাটম বোম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত পাওয়ারগুলি বিচ্ছিন্ন থাকে, ততক্ষণ তার কোনো শক্তি থাকে না। কিন্তু যখন এক হয়, মহাশক্তি, মহাপ্রলয়, বিশাল ব্যাপার, টর্নেডো। কিন্তু যতক্ষণ বিচ্ছিন্ন থাকবে, ততক্ষণ কোনো দাম নেই। ঠিক আপনারা প্রত্যেকে এক একটা অ্যাটম বোমের পার্টস, অ্যাটম বোমের অংশ। কিন্তু যখন বিচ্ছিন্ন থাকবেন, কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই, কিচ্ছু নেই। কিন্তু যখন এক হয়ে যাবেন, আপনি এমন শক্তি হবেন যে শক্তিকে বাধা দেওয়ার ক্ষমতা কোনো দুনিয়া রাখে না, কোনোদিন না, পারবে না, পারতে পারে না। এর জন্য ওলামায়ে কেরামকে বলবো, এক হন। আজকে উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এমন এক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে যদি ঐক্যবদ্ধ হন, তাহলে আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশে উলামায়ে কেরামের এত বিশাল এক শক্তি হবে। বুনিয়ানুম মারসুস দস্তু দস্তে দরিয়া भी नहीं सोरे हमने বাহরে জুলমত মে দৌড়া দেয়া ঘোরা হামনে। আমরা তো ওই জাতি যারা চাটিয়াল ময়দানের মধ্যে শুধু ঘোড়া চালাই নাই, উত্তাল তরঙ্গের মধ্যে আমরা ঘোড়া পদর্পণ করিয়েছিলাম। তু শাহীন হয়, পরওয়াজ হয় কাম তেরা, তেরে সামনে আসমা और भी है। মুসলমানদের জন্য কোনো কিচ্ছু নাই, এরা খোলা আকাশে ঘুরবে, সব জায়গায় তারা যাবে, তাদের জন্য সব জায়গা উন্মোচন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। কাজে আসুন আমরা সব ঐক্যবদ্ধভাবে উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে শক্তিশালী করি। রাজি আছেন ইনশাআল্লাহ? উলামা মাশায়েখ আইম্মা পরিষদটা কি ভাই? এটা জাতীয়ভাবে উলামায়ে কেরামের একটা প্ল্যাটফর্ম। আঞ্চলিক উলামায়ে কেরামের প্ল্যাটফর্ম আছে, কওমি উলামায়ে পরিষদ আছে, উলামা ঐক্য আছে, বিভিন্ন ধরনের উলামায়ে কেরামের পরিষদ আছে। কারোর সাথে আমাদের কোনো বাধা নেই, সবাই সবার জায়গায় ঠিক আছে। কিন্তু এইটা জাতীয়ভাবে, এইটা কি জাতীয়ভাবে, এখানে কমিয়ান হোক, আলিয়ার হোক, অমুক পীরের মুরিদ হোক, তমুক পীরের মুরিদ হোক, অমুক সংস্থার হোক, যারা যেখানে আছেন না কেন, যে আলেম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন, তাদেরই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম। এখানে কওমিয়া নেই, আলিয়া নেই, অমুক পীর নেই, তমুক পীর নেই। যারা যেখানে যে অবস্থানে যে মাসলাকে আসি না কেন, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি, তাদেরই প্ল্যাটফর্ম উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। কিন্তু ছোট্ট একটা কথা বলি, আজকে শেষ করব। ইস্তেকামত থাকা চাই। কি থাকা চাই ভাই? জোরে বলেন। বাধা আসবে, বিপত্তি আসবে, ভয় আসবে, ভীতি আসবে, ষড়যন্ত্র আসবে, ইস্তেকামত থাকা চাই। ইসলামী আন্দোলনের উপর থেকে কত হাজারো বন্যা চলে গেছে। অনেকেই ভাবছে এই বছর মনে হয়, এইবার মনে হয় ইসলামী আন্দোলন থাকবে না, সব চুরমার হয়ে যাবে। ইনশাআল্লাহ ইস্তেকামতের উপর থাকার কারণে তাদের কিছুই হয় নাই। তাদের উপর থেকে যত টর্নেডো চলে গেছে, টর্নেডো দূর হয়ে গেছে, কিন্তু টর্নেডোর পরে তারা ঠিকই আছে। কথাটা বুঝতে পারিনি? তারা ঠিকই আছে। ইস্তেকামত থাকা চাই, ইস্তেকামত থাকা চাই। আজকে আমি সভাপতি সাহেবকে বলবো, আল্লাহ পাক আপনাকে অনেক যোগ্যতা দান করছেন। উলামায়ে কেরাম যারা স্টেজে আছেন, সামনে আছেন, সবাই যোগ্য। শুধু ইস্তেকামতের সাথে যদি থাকেন, আমি কসম করলে হানেস হব না, আপনারা এত বড় জামালপুর এক শক্তিশালী প্ল্যাটফর্ম হবেন,
যাদের সামনে কোনো বাতিল শক্তি দাঁড়াতেই পারবে না, দাঁড়াতেই পারবে না, এটা বিশ্বাস করি। কাজে আসুন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ওলামা শেখ আইম্মা পরিষদের এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ